টানা আন্দোলনের মুখে কুয়েটের ৩৭ শিক্ষার্থীর সাময়িক বহিষ্কার আদেশ প্রত্যাহার, সিন্ডিকেট সভায় হল খুলে দেওয়ার সিদ্ধান্ত, ভিসির পদত্যাগ দাবিতে আমরণ অনশন অব্যাহত। এবং রাজশাহীতে ফসলি জমি কেটে পুকুর খননের হিড়িক, জড়িত প্রভাবশালীরা নিষেধাজ্ঞা অমান্য করলেও নির্বিকার প্রশাসন, কয়েক বছরে কমেছে খাদ্যশস্য উৎপাদন। বাংলার সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। টানা আন্দোলনের মুখে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থীর সাময়িক বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে। বিকেলে সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত হয়। একই সঙ্গে কুয়েটের সব হল খুলে দেওয়া হয়েছে। তবে শিক্ষা উপদেষ্টার আশ্বাসের পরও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ দাবিতে আমরণ অনশন অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা। এ ঘটনায় অসুস্থ ৭ শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উপাচার্যের পদত্যাগের দাবিতে তৃতীয় দিনের মতো অনশনে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষা উপদেষ্টার আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করেননি তারা, উল্টো দাবি আদায়ে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন আন্দোলনকারীরা। বুধবার সকাল 9:45টার দিকে শিক্ষা উপদেষ্টা কুয়েটে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের দাবি দাওয়া শোনেন। তদন্ত প্রতিবেদন পেলে গত 18 ফেব্রুয়ারি হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস করেন শিক্ষা উপদেষ্টা। তারা চাইছে এখনই আমরা কোনো ঘোষণা দেই যার মাধ্যমে তারা যেন অনশন শেষ করতে পারে। আমি তাদেরকে বোঝাতে চেষ্টা করেছি বিশ্ববিদ্যালয় পরিচালনার জন্য নির্দিষ্ট আইন রয়েছে এবং সেই আইনের মধ্যে থেকেই আমাদের যে ইনকোয়ারি কমিটি, অত্যন্ত কম্পিটেন্ট ইনকোয়ারি কমিটি, তারা সেই আইনের মধ্যে থেকেই তারা সুপারিশ করবেন বলে আমরা আশা করছি এবং সুপারিশটা পাওয়ার সাথেই আমরা চেষ্টা করব যত দ্রুত সেটা কার্যকর করা যায়। এদিকে কুয়েটের ৩৭ শিক্ষার্থীর সাময়িক বহিষ্কার আদেশ প্রত্যাহার এবং সবগুলো হল খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সিন্ডিকেট সভার শেষে বিকেলে এ তথ্য জানান শিক্ষকরা। তবে উপদেষ্টার কথায় আশ্বস্ত না হয়ে কুয়েট উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। আপনারা আমাদের পদত্যাগপত্র অথবা ওনাকে অপসারণ করা হয়েছে এই কাগজটা দেন, আমরা একটু পানি খেতে চাই, আমাদের অনেক তৃষ্ণা পাইছে। আমাদের শিক্ষার্থীদের জীবন নিয়ে সংখ্যা দেখা দিচ্ছে, কিন্তু এখনো আমরা তেমন কোনো ফলাফল আমরা পাইনি। আমরা শুধু আশাই শুনে যাচ্ছি। আজকে 5 জন শিক্ষার্থীকে আমরা হসপিটালাইজ করতে বাধ্য হয়েছি এবং 4 জন শিক্ষার্থী আমাদের অস্থায়ী ক্যাম্প রক্তাক্ত কুয়েট মেডিকেল সেন্টারের অধীনে চিকিৎসাধীন অবস্থায় আছে। শিক্ষা উপদেষ্টা এসেছেন, উনি আমাদের অনশন ভাঙার জন্য রিকোয়েস্ট করেছেন, বাট আমরা স্ট্রংলি বলে দিয়েছি যেটা আমাদের ভিসি অপসারণ না হওয়া পর্যন্ত আমাদের যারা অনশনে বসেছে তারা অনশন ভাঙবে না। এদিকে চাপ দিয়ে উপাচার্যকে অপসারণ করা হলে তা মেনে নেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে কুয়েট শিক্ষক সমিতি। যেহেতু এখন সরকার এখানে হস্তক্ষেপ করেছে, পাইচালচনা মহোদয়ের যদি কোনো দোষ থাকে, ওনারা কোনো ত্রুটি খুঁজে পান, ওনারা সেই অনুযায়ী ব্যবস্থা নেবেন। কিন্তু সেটা যদি না হয়, এইভাবে কোনো পক্ষের কোনো গ্রুপের এরকম করে চাপে একজন ভাইস চ্যান্সেলরকে একজনকে অযৌক্তিকভাবে পদত্যাগ করতে হবে, আমরা এর তীব্রভাবে বিরোধিতা করছি। এ নিয়ে বিস্তারিত জানবো। কুয়েট ক্যাম্পাসে আছেন সহকর্মী তানজিম আহমেদ, সরাসরি যাব তার কাছে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে আমরণ অনশন কর্মসূচি, এটি ইতিমধ্যে 50 ঘন্টা পেরিয়েছে। 32 জন শিক্ষার্থী যে অনশনে বসেছিলেন, এখন পর্যন্ত কিন্তু কয়েকজনকে মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। বাকি অর্থাৎ 23 জন এখন পর্যন্ত অনশন কর্মসূচি অব্যাহত রেখেছেন এবং তৃতীয় দিনে এসে আসলে শিক্ষার্থীদের শারীরিক অবস্থা বেশ কিছু দুর্বল হিসেবে তারা বলছেন। এর মধ্যে আসলে কুয়েটে দিনভর জুড়ে কিন্তু নানান ঘটনা রয়েছে, অর্থাৎ দফায় দফায় ক্যাম্পাসে উপাচার্যের পদত্যাগ দাবিতে যে এক দফা দাবি, সেই দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে। শিক্ষার্থী কয়েকজনকে মেডিকেল সেন্টারে নিয়ে যেতে হয়েছে। অপরদিকে শিক্ষক সমিতির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়েছে, মানববন্ধন করেছে কর্মচারীরাও। অর্থাৎ বিভিন্ন ঘটনা। এর মধ্যে শিক্ষা উপদেষ্টা এসেছিলেন সকালে কুয়েটে, তিনি অনশনরত শিক্ষার্থীদের সাথে ঘণ্টাব্যাপী আলোচনা করেছেন, তাদের বিভিন্ন আশ্বাস দিয়েছেন। তারপর শিক্ষার্থীরা আসলে আশ্বাস বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনশন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। একই সাথে আমি জানিয়ে রাখতে চাই যে কিছুক্ষণ সময় আগে, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের 102তম যে সিন্ডিকেট সভা, সেই সিন্ডিকেট সভার সিদ্ধান্তে যে 37 জন শিক্ষার্থীকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া ছিল, সেই সিদ্ধান্ত প্রত্যাহার করেছে সিন্ডিকেট সভা মিটিং এবং একই সাথে হল
খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে শিক্ষার্থীরা বলছেন যতক্ষণ পর্যন্ত তাদের দাবি আদায় না হবে তাদের এই কর্মসূচি তারা অব্যাহত রাখবেন। এবং স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের নিচে শিক্ষার্থী আসলে বাইরে ছিলেন দীর্ঘ সময়, প্রায় তৃতীয় দিনে এসে তাদের শারীরিক অবস্থা আসলে খারাপের দিকে যেতে থাকে প্রচণ্ড গরমের কারণে, এবং একই সাথে পানির শূন্যতা দেখা দেয়। এর ফলে শিক্ষার্থীদের নিকটেই যে অস্থায়ী মেডিকেল ক্যাম্প আমরা দেখেছি নাম লেখা রয়েছে সেখানে আসলে স্থানান্তর করা হয়েছে। তারা এখানে নিয়মিত রয়েছেন, অনেকে স্যালাইন চলছে। কর্তব্যরত যারা রয়েছে তারা তাদের স্বাস্থ্য পরীক্ষা করছেন একই সাথে। তবে জানিয়ে রাখতে চাই শিক্ষক সমিতির যে সংবাদ সম্মেলন সেখানে তারা জানিয়েছেন যে কোনো ধরনের চাপ প্রয়োগের মাধ্যমে অযৌক্তিকভাবে যদি উপাচার্যকে অপসারণ করা হয় তবে শিক্ষক সমিতি সেটা মানবে না। একই কথা জানিয়েছে কর্মকর্তা কর্মচারীরাও। তবে তারা বলছেন যৌক্তিক যে কোনো বিষয়ে তারা আসলে একমত। কুয়েটের স্বার্থে কুয়েটের ভালোর জন্য তাদের আসলে যে ধরনের সিদ্ধান্ত সেটি সমঝোতার মাধ্যমেই করতে হবে, অর্থাৎ আলোচনার তার এখনো উন্মুক্ত রয়েছে বলে শিক্ষকরা জানিয়েছেন। একই সাথে সিন্ডিকেট সভার যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত আসলে শিক্ষার্থীদের পক্ষেই যাচ্ছে বলে দাবি করেছেন সবার সদস্যরা। তবে শিক্ষার্থীরা কিছুক্ষণ আগে প্রেস ব্রিফিং করেছেন, সেখানে তারা তাদের আসলে দীর্ঘ সময় অনশন হলেও অনশন কর্মসূচি অব্যাহত থাকবে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি আদায় না হবে, এটি আসলে শিক্ষার্থীরা বলছেন। কুয়েট ক্যাম্পাস থেকে শিক্ষার্থীদের যে বিক্ষোভ, অনশন, কর্মকর্তা কর্মচারীদের মানববন্ধন, শিক্ষকদের সংবাদ সম্মেলন, উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা সহ ইউজিসি মেম্বারদের কুয়েট ক্যাম্পাস পরিদর্শন, আমার কাছে সব মিলিয়ে সারাদিন যে খবর এই ছিল সর্বশেষ। কুয়েট ক্যাম্পাস থেকে সহকর্মী তানজিম আহমেদ। শেখ হাসিনার নির্দেশেই আওয়ামী লীগের দোসররা মানবেন্দ্রের বাড়িতে আগুন দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে মানিকগঞ্জ সদরের গড়পড়া এলাকায় পুড়ে যাওয়া মানবেন্দ্রের বাড়ি পরিদর্শনে গিয়ে একথা বলেন তিনি। পরে তারেক রহমানের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে অনুদান তুলে দেয়া হয়। যেহেতু ফ্যাসিবাদ ছিল না, এই কারণে যে আন্দোলন সংগ্রামের নানা প্রতীক তৈরি করে তারা আনন্দ শোভাযাত্রা করেছে, এটাতেই ঈর্ষান্বিত হয়ে আমার মনে হয় স্বয়ং যিনি পালিয়ে আছেন তাদের প্রধান প্রতিভু তার নির্দেশেই এখানে ঘাপটি মেরে থাকা তাদের দোসররা এই কাজটা করেছে। আওয়ামী লীগের ভবিষ্যৎ কি হবে, আওয়ামী লীগ কিভাবে রাজনীতি করবে সেটা নির্ধারণ করা দায়িত্ব তো আপনাদের। সাংগ্রাই উৎসবে আরাকান আর্মির উপস্থিতি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, বৈবাহিক সূত্রে বাংলাদেশে আরাকান আর্মির অনেক সদস্যের আত্মীয় আছে। উৎসবের ভিডিও যেভাবে এসেছে তা সত্য নয়, তবে দেশের সীমান্ত সুরক্ষিত আছে। দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আগের তুলনায় পাহাড় অনেক শান্ত আছে জানিয়ে তিনি বলেন, ছোটখাটো অপহরণ সমতলেও হচ্ছে, পাহাড়েও হচ্ছে, তবে অন্য এলাকার চেয়ে পাহাড়ি এলাকা হওয়ায় চট্টগ্রামে সন্ত্রাসীরা সহজে গা ঢাকা দেয়। অপরাধীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আরাকান আর্মি কিন্তু এখান থেকে ফাইট করতেছে অনেক দিন যাবত। এদের কিন্তু আছে, যেমন এই পারও অনেকে বিয়ে ঠিক করে ফেলছে, যেটা নিয়ে অস্বীকার করা নাই। বাট যে হারে ইসে আসছে ভিডিওতে, সবটাতে সত্যি এটা তো না। ওই বর্ডারটা একটু ডিফিকাল্ট বর্ডার, আপনারা জানেন মিয়ানমারের সাথে যোগাযোগ রাখে, কিন্তু বর্ডারটা কে দখল করে আসছে? আরাকান আর্মি। মিয়ানমার থেকে কোনো কিছু ইম্পোর্ট করতে হলে বা এক্সপোর্ট করতে হলে মিয়ানমার সরকারেরও ট্যাক্স দিতে হয়, আবার আরাকান আর্মিতে যারা আছে তারও পয়সা নিতে। সীমান্ত পুরাভাবে রক্ষিত আছে। নওগাঁয় শুরু হয়েছে বোরো মৌসুমের ধান কাটা। আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলনের স্বপ্ন দেখছেন কৃষকরা, তবে ন্যায্য মূল্য নিয়ে শঙ্কায় তারা। এদিকে বৈরী আবহাওয়ায় বিপর্যয় ঠেকাতে ধান ৮০% পাকলেই কেটে ফেলার পরামর্শ দিচ্ছেন কৃষি বিভাগের কর্মকর্তারা। রকিবুল ইসলামের ছবিতে এমআর রকির রিপোর্ট। বিস্তীর্ণ বিল এলাকায় সোনালী ধানের গালিচা, ঝিরঝির হাওয়ায় দুলছে পাকা ধান। ঘাম ঝরানো ফসল কেটে তুলতে ব্যস্ত কৃষক। নওগাঁয় জানুয়ারির প্রথম সপ্তাহে রোপণ করা হয় এসব ধান। এবার আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলনের স্বপ্ন দেখছেন কৃষক। ধান কাটা মারায় এখন ব্যস্ত কৃষক ও শ্রমিকরা, তবে ন্যায্য মূল্য নিয়ে শঙ্কার কথা জানান তারা। বাজার মূল্য আমাদের এরকম থাকলে আশা করা যায় একটু ভালো, আর চেতে যদি না কমে। আমরা ধান দাম পাই না, তো এখন ধান আমরা কাঁচা ধান কাটবো 1000 টাকা এমন বিক্রি হবে। ওরা ব্যবসায়ীরা ঠিকই 1200-1300 বেচছে। 1 বিঘা জমি হলো মনে করো যে 14 থেকে 15,000 টাকা খরচা হয়ে যায়। এটা লেবারের দাম মনে করেন যে 700-800 টাকা লেবার পড়া যায়। তবে বৈরী আবহাওয়ায় বিপর্যয় ঠেকাতে ধান ৮০% পাকলেই কেটে তোলার পরামর্শ কৃষি বিভাগের। যে কোনো প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে যেন এই ফসল নষ্ট না হয়
সেক্ষেত্রে আমরা 80% ধান পেকে গেলেই সেই ধান আমরা কর্তনের পরামর্শ দিচ্ছি। ধান কাটা মারাইয়ের জন্য এবছর নওগাঁয় 90টি কম্বাইন্ড হারভেস্টার মেশিন কাজ করবে বলে জানিয়েছে কৃষি বিভাগ। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে চলতি মৌসুমে জেলায় 1,93,000 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছে, যেখান থেকে 12 লাখ মেট্রিক টন ধান পাওয়ার আশা করা হচ্ছে। নওগাঁর দুবলহাটি মাঠ থেকে এমআর রকি, সময় সংবাদ। আলু সহ অন্যান্য ফসল সংরক্ষণে বগুড়ায় 67টি অহিমায়িত মডেল ঘর নির্মাণ করেছে কৃষি বিপণন বিভাগ। কোনো রকম বিদ্যুৎ সংযোগ ছাড়াই এসব ঘরে সর্বোচ্চ 6 মাস পর্যন্ত 35 মেট্রিক টন ফসল সংরক্ষণ করা যায়। এতে সময় ও অর্থ সাশ্রয় হচ্ছে বলে জানান কৃষক। কৃষি বিভাগ বলছে, অহিমায়িত মডেল ঘর নির্মাণের সমবায় বিপণন বৃদ্ধি পাচ্ছে কৃষকদের মাঝে। শাহাদুল ইসলামের ছবিতে আব্দুল আওয়ালের রিপোর্ট। ছোট কুড়ে করে বস্তায় বস্তায় মজুত করা হয়েছে আলু। নাম দেওয়া হয়েছে অহিমায়িত মডেল ঘর। কোনো রকম বিদ্যুৎ সংযোগ ছাড়াই এ ঘরে মাসের পর মাস ফসল সংরক্ষণ করা যায়। বগুড়ায় এবছর 13 লাখ মেট্রিক টন আলু উৎপাদন হয়েছে। জেলার চাহিদা 3 লাখ মেট্রিক টন মিটিয়ে 42টি হিমাগারে সংরক্ষণ করা যায় মাত্র 4 লাখ মেট্রিক টন। এ কারণে অনেকে বাধ্য হয়ে দ্রুত আলু বিক্রি করায় ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হন। সংকট সমাধানে এবছর জেলায় 67টি অহিমায়িত মডেল ঘর নির্মাণ করে দিয়েছে কৃষি বিপণন বিভাগ। 1,500 কৃষক প্রায় 2200 মেট্রিক টন আলু বিনা খরচে এসব ঘরে সংরক্ষণ করেছেন। প্রতিটি মডেল ঘরে 35 মেট্রিক টন করে আলু সংরক্ষণ করা যাবে 3 থেকে 4 মাস। আবহাওয়া ভালো থাকলে সর্বোচ্চ 6 মাস পর্যন্ত রাখা যাবে। এতে সময় ও অর্থ সাশ্রয় হচ্ছে বলে জানান কৃষক। বাজারে বিক্রি করে যখন তখন পাচ্ছি, আমরা স্টোরে রাখলে 8 টাকা কেজি ভাড়া দিতে হয়। যে মডেল ঘরটি দেওয়া হয়েছে এখানে, এই ঘর দেওয়াতে আমাদের আলু রাখার জন্য খুবই সুবিধে। আলু উত্তোলন থেকে 5-6 মাস এখানে রাখতে পারবি এবং তারা ন্যায্য মূল্য পাবে। কৃষি বিভাগ বলছে, অহিমায়িত মডেল ঘর নির্মাণে সমবায় বিপণন বৃদ্ধি পাচ্ছে কৃষকদের মাঝে। কোল্ড স্টোরেজে যেমন তাকে আগে আলু ঢোকানোর আগে প্রি কুলিং করতে হয়, আবার বের করার পরেও শেডে রাখতে হয়, এখানে তার কিছুই করতে হচ্ছে না। সে ইচ্ছা হলে তার ঘর থেকে আলু নিয়ে বিক্রি করতে পারছে। বগুড়ায় অহিমায়িত মডেল ঘর নির্মাণে বাঁশ, কাঠ, ডিউটিন, সিমেন্টের পিলার ও তাপ শোষণে ককশিট ব্যবহার করা হয়েছে। প্রতিটি ঘর নির্মাণে ব্যয় হয়েছে 2.5 লাখ টাকা। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। ইউরোপ ও মধ্যপ্রাচ্যের পর চীনের বাজারে প্রথমবারের মতো সম্ভাবনা দেখা দিয়েছে দেশের আম রফতানির। এতে খুশি চাঁপাইনবাবগঞ্জের আম রফতানিকারক, বাগান মালিক ও উদ্যোক্তারা। আর রফতানির বাধাগুলো চিহ্নিত করে তা নিরসনে কাজ চলছে বলে জানায় কৃষি বিভাগ। গত কয়েক বছর ধরে চাঁপাইনবাবগঞ্জ থেকে ইউরোপ ও মধ্যপ্রাচ্যে আম রফতানি হয়। এবছর চীনের বাজারে দেশের আম রফতানির সম্ভাবনা তৈরি হয়েছে। গত সপ্তাহে জেলার কয়েকটি আম বাগান এবং আম গ্রেডিং, শর্টিং, শোধন কেন্দ্র পরিদর্শন করেন চীন আমদানিকারকদের প্রতিনিধি। পরিদর্শন শেষে তিনি আম আমদানির আগ্রহ প্রকাশ করেন। এতে খুশি বাগান মালিক ও উদ্যোক্তারা। তারা বলছেন, কোনো রকম মাধ্যম ছাড়া সরাসরি বাগান থেকে চীনে আম রফতানি করতে পারলে নিশ্চিত হবে ন্যায্য মূল্য। আমাদের দেশ থেকে চীন আম নিতে যাচ্ছে বা আগ্রহ প্রকাশ করেছে, এটা যে আমাদের জন্য যারা আম উদ্যোক্তা আছে আমাদের জন্য চরম এটা খুশির খবর। তারা আসলে মূলত ফিজিবিলিটি বুঝতে আসছিলেন যে আমাদের ক্যাপাসিটি কেমন, আমার প্রোডাক্ট কোন কোয়ালিটির, এগুলো বুঝতে গেছে। তারা সন্তুষ্ট প্রকাশ করেছেন। আমরা যদি বিদেশ চীন আম রপ্তানি করতে পারি ন্যায্য মূল্যটা পাবো। রপ্তানির পরিমাণ বাড়াতে সর্বাত্মক উদ্যোগ নেওয়ার আশ্বাস কৃষি বিভাগের। সকল কৃষকদের সাথে আমরা নিবিড়ভাবে যোগাযোগ করতেছি। তো আম রপ্তানি করার ক্ষেত্রে এখন পর্যন্ত আমাদের কোনো প্রতিবন্ধকতা নেই। রপ্তানির ক্ষেত্রে যে সমস্ত বাধা বিঘ্ন আছে সেগুলো দূর করে যাতে আমরা রপ্তানির পরিমাণ বৃদ্ধি করতে পারি, সেজন্য আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে জেলায় 37,504 হেক্টর জমির আমবাগান থেকে 3,86,000 মেট্রিক টন উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। রাজশাহীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খনন করেছে প্রভাবশালীরা। প্রকাশ্যে এমন কর্মকাণ্ড হলেও নির্বাক প্রশাসন। এতে আবাদি জমির পাশাপাশি গত কয়েক বছরে কমেছে বিভিন্ন খাদ্যশস্যের উৎপাদন। ফসল উৎপাদন বাড়াতে কৃষকদের নতুন পুকুর খনন করতে নিষেধ করছে মৎস্য ও কৃষি বিভাগ। সাইফুর রহমান রকি রিপোর্ট। রাজশাহীর পবা উপজেলার বরগাছি বাজারের পাশে 16 বিঘা জমিতে চলছে পুকুর খননের কাজ। সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে ফসলি জমি খনন করছেন স্থানীয় কয়েকজন প্রভাবশালী। অভিযোগ উঠেছে, প্রশাসনকে ম্যানেজ করে দিনের আলোতেই এই কাজ করছেন তারা।
নওগাঁয় অবৈধভাবে পুকুর খননের কারণে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় সম্প্রতি বিক্ষোভ মিছিলও করেছেন এলাকাবাসী। ভূমিদস্যুরা আসে এখানে জোর করে এগুলো পুকুর কাটতেছে। এই বাঁধ যদি থাকে 2-4 হাজার বিঘা জমি নষ্ট হয়ে যাবে, কৃষকেরা মরে যাবে। এটি বিল ছিল, এটি সাধারণ দেশীয় মাছ চাষ হতো, মানুষজন মারতো খাইতো, এটা ছিল এখানে। কৃষি জমিতে পুকুর খননের ফলে শতকরা 12% ফসলি জমির পাশাপাশি কমেছে বিভিন্ন খাদ্যশস্যের উৎপাদনও। তবে বিষয়টি স্বীকার করলেও এর সঠিক পরিমাণ নেই রাজশাহী বিভাগের সংশ্লিষ্ট দপ্তরে। আমাদের উৎপাদনের এখানে দরকার হচ্ছে 4.5 লক্ষ মেট্রিক টন। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রায় 1 লক্ষ প্রায় 10,000 বা 15,000 মেট্রিক টন মাছ বেশি উৎপাদন হচ্ছে। বিভিন্ন কারণেই কিন্তু আমাদের এই যে 5,000 প্রায় 5,000 হেক্টর জমি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, এই জমিগুলো আমাদের ফসলের আওতার বাইরে চলে গেছে। এ নিয়ে গতানুগতিক আশ্বাস প্রশাসনের। আমরা এটা মামলা করেছি, ওই মামলাটা চলমান আছে, বিজ্ঞ আদালতের বিবেচ্য বিষয়। এখন আমরা নিয়মিত মনিটরিং করছি। আমরা যখনই এই অবৈধভাবে পুকুর কাটা বা মাটি কাটার বিষয়ে আমরা সংবাদ পাচ্ছি, তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্ট ছাড়াও বিভিন্ন অভিযানের প্রেক্ষিতে শাস্তি প্রদান করা হচ্ছে। রাজশাহী বিভাগের আর জেলায় 2,61,483টি পুকুরে বছরে মাছের উৎপাদন হয় 5,52,000 মেট্রিক টন। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। নওগাঁর গ্রাম পাহাড়পুর বৌদ্ধবিহার 8ম শতকের পাল আমলের সমৃদ্ধ এক নগরের ইতিহাস, যেখানে লুকিয়ে আছে হাজার বছরের পুরনো এক সভ্যতার নিদর্শন। দেশ বিদেশের হাজারো দর্শনার্থী প্রতিদিন অতীত ইতিহাস জানার কৌতূহলে ছুটে আসেন এখানে। প্রাচীন এই স্থাপত্য শৈলী নির্মাণ কৌশলে ছিল দারুণ নান্দনিকতা আর শিল্পের ব্যবহার। এবার রকির রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রকিবুল ইসলাম। পাহাড়পুর বৌদ্ধ বিহার নওগাঁর বদলগাছিতে অবস্থিত এই বিহারের অপর নাম সম্পুর। খ্রিস্টীয় 8ম শতকে পাল রাজা 2য় ধর্মপাল নির্মাণ করেন এই বিহার। তিব্বত থেকে শ্রীলঙ্কা পর্যন্ত ছড়িয়ে পড়েছিল এই বিহারের খ্যাতি। তৎকালীন অন্যতম বৃহৎ বৌদ্ধ বিশ্ববিদ্যালয় হিসেবে সম্পুর মহাবিহার ছিল জ্ঞান চর্চার এক কেন্দ্রবিন্দু। দেশি বিদেশি শিক্ষার্থীরা পড়াশোনা করতেন এখানে। 1200 বছরের পুরনো 77টি কক্ষ বিশিষ্ট এই নিদর্শনটি দেখতে দেশ বিদেশ থেকে প্রতিদিন আসেন হাজারো দর্শনার্থী। এই জায়গাতে আসলে সেই 1200 বছর আগের ঐতিহাসিক আমাদের মনে পড়ে। প্রাচীন যে ইতিহাস এখানে পূর্বে কেমন ছিল এগুলো আমরা সবাই মিলে এনজয় করতে এসেছি। এটা প্রাচীন ঐতিহাসিক একটা জায়গা, এখানে আসলে প্রাকৃতিক পরিবেশ দেখা যায়। এই বিহারে রয়েছে একটি জাদুঘর, যেখানে পাল আমলের বিভিন্ন নিদর্শন সংরক্ষণ করা হয়েছে। পাহাড়পুর বিহার দেখতে আসা দর্শনার্থীদের জন্য গড়ে তোলা হয়েছে বিভিন্ন স্থাপনা। বছরে অন্তত 7 লাখ দর্শনার্থী পাহাড়পুর দেখতে আসেন বলে জানায় সংশ্লিষ্ট দপ্তর। পর্যাপ্ত না হলেও আমাদের মোটামুটি যারা গবেষক বা দূর দূরান্ত থেকে আসেন তাদেরকে আমরা আবাসিক ব্যবস্থা দিতে পারি। তারপরে ভিতরে পর্যাপ্ত বসার জায়গা সেটিও আছে। পাহাড়পুর বৌদ্ধবিহারটি প্রত্ন নিদর্শন হিসাবে বর্তমান দেখভাল করছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। পাল আমলের অনন্য নিদর্শন পাহাড়পুর বৌদ্ধবিহারকে 1985 সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য হিসাবে ঘোষণা করে। প্রায় 200 বিঘা জমির উপর গড়ে ওঠা এই প্রত্ন নিদর্শনটি বরাবরই দর্শনার্থীদের কাছে আগ্রহের জায়গা। নওগাঁর পাহাড়পুর বৌদ্ধবিহার থেকে এমআর রকি, সময় সংবাদ। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। টানা আন্দোলনের মুখে কুয়েটের 37 শিক্ষার্থীর সাময়িক বহিষ্কার আদেশ প্রত্যাহার। সিন্ডিকেট সভায় হল খুলে দেওয়ার সিদ্ধান্ত। ভিসির পদত্যাগ দাবিতে আমরণ অনশন অব্যাহত। এই ছিল বাংলার সময়। সঙ্গে থাকুন সময়ের।